আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? কি অবস্থা? সবাই ভালো আছেন আশা করি। আমার এক বন্ধু আজকে আমাকে জানিয়েছে ডেভেলপার একটা কোম্পানি খোলার জন্য কি কি জিনিস দরকার বা কিভাবে একটা ডেভেলপার কোম্পানি খোলা যায় সে বিষয়ে আলোচনা করার জন্য। আমি আমার বন্ধুটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে আমার কাছে একটা জিনিস জানতে চেয়েছে এবং তার সাথে নাকি তার আরো কিছু বন্ধু বান্ধব জানতে চাইছিল যে একটা ডেভেলপার কোম্পানি খোলার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার আছে। তো প্রথম কথা হচ্ছে আপনার ডেভেলপার কোম্পানিটা খোলার জন্য আপনাকে প্রথমে মনস্থির করতে হবে যে আপনি কি একা করবেন নাকি আপনার কোনো ব্যবসায়িক পার্টনারদেরকে নিয়ে করবেন। যদি আপনি একা করেন তাহলে রিকোয়ারমেন্ট একটা, আর যদি বলেন যে আপনি পার্টনারশিপ নিয়ে করবেন তাহলে রিকোয়ারমেন্ট আরেকটা। আমি যারা পার্টনারশিপে করতে চায় তাদের ব্যাপারে একটু আলাপ করি, একা আলাপটা আমি পরে করব। যারা পার্টনারশিপে করতে চায় ওনারা প্রথমে একটা জিনিস মনস্থির করবে যে এরা একটা প্রজেক্ট নিবে। প্রজেক্টটা কোথায় নিবে, কোন ক্যাটাগরির প্রজেক্ট নিবে, কি কমার্শিয়াল প্রজেক্ট নিবে না রেসিডেন্স প্রজেক্ট নিবে। ওই প্রজেক্টটা সিলেকশন করার পরে ওনারা একটা ডিড করবেন, এগ্রিমেন্ট করবেন, যেটা ওনারা নিজেরা পার্সেন্টেজ কে কিভাবে বহন করবে, কে কত টাকা ইনভেস্ট করবে, কে কত পার্সেন্ট নেবে। ডিড অফ এগ্রিমেন্ট করে ওনারা একটা জয়েন্ট স্টক থেকে একটা লাইসেন্স করবে, যেটার নাম বলে আপনার মেমোরেন্ডাম করবে। ওই মেমোরেন্ডামের মধ্যে নির্ধারিত থাকবে কোম্পানি চেয়ারম্যান কে হবে, এমডি কে হবে, ডাইরেক্টর কে হবে, ওগুলো ওখানে লেখা থাকবে। জয়েন্ট স্টক থেকে ওই লাইসেন্সটা করার আগে ওনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স, টিন, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট যেটা আছে এটা করতে হবে। এটা করার আগে আপনাকে করতে হবে একটা অফিস নিতে হবে, অফিসের একটা ঠিকানা লাগবে। এই ঠিকানা পরিপ্রেক্ষিতে আপনি সব কিছু ইউজ করতে পারবেন। আপনার ফোন নাম্বার, ভিজিটিং কার্ড যা আছে ওগুলো করার পরে জয়েন্ট স্টক থেকে আপনি আপনার ডিটেলস দিয়ে দিলে ওনারা আপনার যে কোনো একটা জয়েন্ট স্টক কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করলে, জয়েন্ট স্টক কোম্পানিতে যারা কাজ করে ওরকম একটা কোম্পানির সাথে যোগাযোগ করলে আপনাদেরকে ওনারা সহযোগিতা করবেন। ফর্ম 12 আছে, মেমোরেন্ডাম আছে, আপনার কোম্পানির টিন আছে, তারপরে নিজেদের একটা পার্সোনাল টিন আছে, ট্যাক্স, ভ্যাট, ট্রেড লাইসেন্স, এগুলো করতে হবে। এগুলো করার জন্য আপনারা নিজেরা চাইলে যদি না পারেন তাহলে নিকটবর্তী যেগুলো ফার্ম আছে, কনসালটেন্ট ফার্ম যেগুলো আছে ওগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, ওগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। এর পরবর্তীতে আসেন আপনারা প্রজেক্ট কোথায় নিচ্ছেন, কোন ক্যাটাগরির প্রজেক্টে কাজ করবেন, বা আপনাদের যেগুলো মানুষজন আছে ওনাদের মধ্যে ওই ক্যাটাগরির রেসপন্স কীরকম ওগুলো আপনারা দেখবেন। দেখার পরে আপনারা ভালো একটা জায়গা নেবেন। ওই জায়গার মধ্যে আপনারা প্রথম কথা হচ্ছে যে জায়গাটা যাদের সাথে নেবেন ওনাদের সব কিছু ডিটেলস চেক করবেন, যে ওনাদের এই জায়গাটা ব্যাংকে কোনো মর্টগেজ আছে কিনা, বা এই জায়গার ব্যাংকের কোনো সমস্যা আছে কিনা, আপনার পূর্ববর্তী ওনারা কারো সাথে এগুলো নিয়ে মানে এগুলো দিয়ে টাকা নিছে কিনা, এই ধরনের এগুলো একটু ট্রাই করে দেখতে হবে। ট্রাই করার জন্য আপনি ভালো একটা লয়ার ধরবেন, ভালো একটা ভালো বড় বড় দেখে একটা লয়ার নেবেন। প্রয়োজনে 2টা লয়ার থেকে অ্যাডভাইস নেবেন। ডিটেলস কাগজপত্র যা যা আছে আপনার লয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনাদের কাগজগুলো আপনাদেরকে জমা দিবে। জমা দেওয়ার পরে ওনার লয়ারে যদি বলে যে হ্যাঁ জায়গাটা আপনি নিতে পারবেন, তখন আপনারা পত্রিকায় একটা নিউজ দিবেন যে আপনারা এই জায়গাটা নিতে চাচ্ছেন। কারণ অপ্রাসঙ্গিক হলেও বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার বর্তমানে কিছু ল্যান্ড ওনার আছে, ওনারা তো এটাই একটাই মনে করেন কোনোভাবে একটা জায়গা নিচে, তৎকালীন একটা সুযোগ ছিল, ওই জায়গাটা প্রথমে ব্যাংকে দিচ্ছে, তারপরে আপনাকে দিচ্ছে, তারপরে মনে করেন এর মধ্যে আপনার সাথে সুযোগ পেলে আপনার সাথে যারা ইনভেস্টর থাকবে ওনাদেরকে মানে কনভিন্স করে আপনাকে বাদ দিয়ে ওনাদের সাথে কিছু করার চেষ্টা করতেছে। এরকম কিন্তু অনেক ধরনের 2 নম্বর কিছু মানুষ আছে, ওই মানুষগুলো থেকে বেঁচে থাকতে হবে। কোনো কারণে ঘটনা চক্রে যদি ওই ধরনের মানুষের চক্করে পড়েন, ওই ধরনের মানুষের মানে ইয়াতে পড়েন, তাহলে লাইফ তো শেষ। কারণ একটা ডেভেলপার ব্যবসার মধ্যে আপনি যা ইনভেস্ট করবেন আপনার জীবন, যৌবন, সময়
টাকা যা ইনভেস্ট করবেন এগুলো আপনার জন্য অনেক কিছু, কিন্তু আরেকজন মানুষের কাছে এগুলো কিছুই না, মূল্যহীন। সুতরাং ডিড ডকুমেন্টস করার আগে জায়গাটা নেওয়ার সময় 1000 বার, প্রয়োজনে একাধিকবার আপনি ট্রাই করে করে জায়গাটা নেবেন। নেওয়ার পরে আপনারা ওখানে সাইনবোর্ড দিবেন, সাইনবোর্ড দেওয়ার পরে আপনারা রেজিস্ট্রি নেবেন, রেজিস্ট্রি পাওয়ার অফ অ্যাটর্নি নেবেন, পাওয়ার অফ অ্যাটর্নির এগেনস্টে চুক্তিনামা থাকবে, পাওয়ার অফ অ্যাটর্নি চুক্তিনামা এগুলো নেওয়ার পরে আপনারা সাইনবোর্ড দিবেন। সাইনবোর্ড দেওয়ার পরে মিনিমাম 3 মাসের আগে কোনো টাকা দিবেন না, কারণ আপনার পকেট থেকে টাকা যদি ওনাদের পকেটে চলে যায় তাহলে ওই টাকাটা ফেরত আসবে না। যেটা হচ্ছে না, আমি টাকা দেওয়ার ব্যাপারটা আসছে যে কি ক্ষেত্রে, ডেভেলপার ক্ষেত্রে। ডেভেলপারের বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে যে আপনি কোন কন্ডিশনে জায়গাটা নিচ্ছেন, কিভাবে আপনি জায়গাতে বিল্ডিং করবেন, কত তলা বিল্ডিং করবেন, কতটুক রেশিওতে ওনাদেরকে কত টাকা দিবেন, পার্সেন্টেজ কতটুক দিবেন, এগুলো সব কিছু আপনার এখানে এগ্রিমেন্টে লেখা থাকবে, চুক্তিতে লেখা থাকবে, তারপর আপনার এই পাওয়ার অফ অ্যাটর্নিতে লেখা থাকবে। সুতরাং আপনি টাকার যদি একটা কন্ডিশন থাকে, টাকাটা অবশ্যই আপনারা পরে দিবেন, কারণ আপনার সাইনবোর্ড যখন উঠবে, আপনার ব্যানার যখন উঠবে, তখন ওনাদের আসল রূপ আস্তে আস্তে বেশি উঠবে। ওনারা যদি প্রকৃত ভালো মানুষ হয় তাহলে ওনারা আপনাকে সময় দিবে, সমস্যা নাই। আপনার সময় অনুপাতে আপনি কাজ করবেন, আস্তে আস্তে কাজ করবেন, জায়গাতে যখন কাজ করবেন। এরপরে আপনার মেইন সেটা হচ্ছে যে সরকারি রুলস রেগুলেশন যেগুলো আছে, রুলস রেগুলেশন ওগুলো অবশ্যই মানবেন, কারণ সিটি কর্পোরেশনের বিষয় আছে, পরিবেশ অধিদপ্তরের বিষয় আছে, সিডিএর অনুমোদনের বিষয় আছে, ফায়ার সার্ভিসের বিষয় আছে। সবকিছু মিলাই প্রত্যেকটা জায়গা থেকে আপনারা নক দিবেন, প্রত্যেকটা জায়গা থেকে আপনারা ডকুমেন্টসগুলো কালেকশন করে নেবেন। আপনার সিডিএ থেকে ল্যান্ড ইউজ সার্টিফিকেট, যেটা এলইউসি বলে, ওইটা কালেকশন করতে হবে। আপনার ফায়ার সার্ভিসের ওখান থেকে একটা নোটিফিকেশন লেটার নিতে হবে, সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এই সবগুলো জিনিস আপনার পরিবেশের বিষয় যেটা, ওগুলো অনুমোদন নিতে হবে। ওগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খানে কালেকশন করে ওগুলো আপনাকে সযত্নে সংরক্ষণ করতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ল্যান্ড ওনারের সাথে আপনার যে চুক্তি যেটা আছে, চুক্তির বিষয়টা আপনি অবশ্যই আপনারা আপনাদের লয়ারকে দিয়ে ভালো করে দেখে নেবেন। এদের জায়গা কাগজগুলো আপনারা বারবার করে ব্যাংক থেকে কোনো আগে নিয়ে রাখছে কিনা বা কোনো 2 নম্বরই করে রাখছে কিনা, সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। এই জিনিসগুলো যদি না দেখে, এরকম ম্যাক্সিমাম বেশিরভাগের ডেভেলপার কোম্পানি এই জায়গাতে ধরা খায় বলতে এই তাড়াহুড়া করতে গিয়ে, যে আমার ব্যবসায়িকভাবে আমি লজে পড়তেছি, আমার একটা প্রজেক্টে কাজ ধরা দরকার, ওই জিনিসটা আপনি যত তাড়াহুড়া করবেন তত এটা এই যে দুষ্টু প্রকৃতির ল্যান্ডওনার যেগুলো আছে ওগুলো কিন্তু এটা সুযোগ নেবে। সুতরাং এটা থেকে খুব সাবধান। তারপর আসেন, আপনি কাজ ধরবেন। কাজ ধরার ক্ষেত্রে আপনি সিডিএ প্ল্যান লাগবে, এলইউসি লাগবে, আপনার ভালো একটা ইঞ্জিনিয়ার লাগবে, কারণ একটা প্রজেক্টের মধ্যে আপনার কাজ করতে গেলে আপনার একটা প্রজেক্টের মেইন কারণ আপনি প্রত্যেকটা সেক্টর তো আপনি বুঝতেছেন না। আপনি যদি ইঞ্জিনিয়ারকে টাকা কম দিতে যান তাহলে আপনার প্রজেক্টের কস্টিং ভ্যালু কিন্তু বেড়ে যাবে। আর ইঞ্জিনিয়ার যদি ভালো মানের ইঞ্জিনিয়ার রাখেন তাহলে হয়তো ইঞ্জিনিয়ারকে অ্যামাউন্ট একটা বেশি দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনার প্রজেক্টের কস্টিং ভ্যালুটা কমে আসবে, কারণ উনি জানে যে কোন জায়গায় কোন ইয়াতে আপনার কত টাকা সেভ করতে হবে বা কোন জায়গায় কত ম্যাটেরিয়ালস লাগবে। তো সুতরাং ভালো একটা ইঞ্জিনিয়ার খুবই দরকার। আপনার প্রজেক্ট, আপনার কোটি কোটি টাকার প্রজেক্ট, আপনি হয়তো ছোটোখাটো কোনো একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা কাউকে দিয়ে আপনি এত বড় একটা প্রজেক্টে কাজ করাতে চান না। অবশ্যই আপনার বিএসসি ইঞ্জিনিয়ার লাগবে, চুয়েটের বুয়েটের এগুলো হলে তো ভালো। আর বিশেষ করে কতগুলো কনসালটেন্ট ফার্ম থাকে যারা ইঞ্জিনিয়ারের কাজ করে, ওইরকম বড় ফার্ম থেকে কাজ করাইতে পারলে ভালো। যদিও বা ওনারা টাকা একটু বেশি নেয়, কিন্তু ওভারঅল আপনার টোটাল এস্টিমেটের ক্ষেত্রে গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার থেকে এরা টাকা বেশি নিলেও আপনাকে অনেক টাকা সেভ করে দিছে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনি 400 টাকাটা একটা ইঞ্জিনিয়ার থেকে আপনি একটা ডিজাইন নিছেন, ডিজাইনের প্রেক্ষাপটে বা বিপরীতে আপনার থেকে টাকা নিছে মাত্র 1 লাখ টাকা, কিন্তু আপনার প্রজেক্টের ভ্যালু হচ্ছে যে, সাপোজ আপনার প্রজেক্ট ভ্যালু হচ্ছে যে 10 কোটি টাকা। তো 10 কোটি টাকার একটা প্রজেক্ট ভ্যালুর জন্য যদি আপনি 1 লাখ টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার নেন, ওইখানে দেখা যাচ্ছে যে 10 কোটি টাকার জায়গায় আপনার যাইতে 12 কোটি টাকা চলে যাচ্ছে।
আবার দেখা যাচ্ছে যে আপনি 10 কোটি টাকা দিয়ে বা 15 কোটি টাকা দিয়ে একটা প্রকল্প করতেছেন, ওখানে আপনি একটা ইঞ্জিনিয়ার রাখছেন বা একটা ইঞ্জিনিয়ার ফার্মের সাথে মানে আপনি কন্ট্যাক্ট করছেন, ওনারা আপনার থেকে টাকা নিচ্ছে 5 লাখ টাকা, কথার কথা। এখন কোথায় 1 লাখ টাকা, কোথায় 5 লাখ টাকা, যদিও বা 5 লাখ টাকাটা আপনার দিতে একটু মানে চোখে লাগতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে কস্ট ভ্যালুটা 10 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে যে আরো মিনিমাম 50 থেকে 1 কোটি টাকায় সেভ করে দিবে। কিভাবে সেভ করে দিবে? সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় যে খরচগুলো, ওই খরচগুলো আপনাকে বাঁচাই দিবে। যেমন আপনার এখানে রড লাগতেছে আপনার 5 টন, সেখানে আপনি অহেতুক মানে অপ্রয়োজনীয় একটা দিয়ে ইঞ্জিনিয়ার বা অনভিজ্ঞ একটা ইঞ্জিনিয়ারের কথা শুনে বা রাজ কন্ট্রাক্টরের কথা শুনে আপনি ওখানে একটু মজবুতের জন্য আপনি দিয়ে দিলেন কি 10 টন, মানে 5 টনের জায়গায় 7 টন দিয়ে দিচ্ছেন, 8 টন দিয়ে দিচ্ছেন। এখন আপনি মনে করতেন যে না আপনি ভালো করছেন, না আসলে আপনি ভালো করেন নাই। কিভাবে ভালো করেন নাই? আপনার প্রজেক্টের একটা ওয়েট ভ্যালু আছে যে এই প্রজেক্টে আপনার এতশো টন হবে, তো আপনি ওইদিকে যদি হয়তো বাড়াইতে গিয়ে তো মানে 2 টন বাড়াইতে গিয়ে তো 10 টনের মধ্যে আপনি কত টন বেশি বাড়াই দিচ্ছেন, তো অহেতুক লোডটা দিয়ে তো লাভ নেই। তো সুতরাং সবকিছু সিস্টেমের মধ্যে করতে হবে। আপাতত আমি আজকের মধ্যে এখানে শেষ করতেছি, দ্বিতীয়বার আবার দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। এভাবে আমি ডেভেলপার সম্পর্কে বলতে থাকবো। আমার কথাতে যদি কারো কোনো উপকার হয়, কারো যদি কোনো সহযোগিতা হয়, আমার কোনো ক্ষতি নেই। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব বাইরে থেকে আসে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেছে, অভিজ্ঞতার কিছু বিষয় আছে, এই বালি, রড, সিমেন্ট, মানে কনস্ট্রাকশন যেগুলো লেবার যেগুলো আছে, কন্ট্রাক্টর যেগুলো আছে, এগুলোর অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো পার্ট আছে। আমি বাই স্টেপ বাই পার্ট আমি ইনশাল্লাহ আসবো। আমার কথায় বা আমার যে সফলতা বলেন, ব্যর্থতা বলেন, আমার জীবনের যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করি সাথে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার এগুলো পাওয়ার জন্য আপনারা ভিডিও যদি পুরোটা দেখেন, তাহলে আপনারা কিছু জিনিস শিখতে পারবেন। আর কিছু যদি স্কিপ করে যান, তাহলে মাঝখানে কিছু জিনিস গ্যাপ চলে যাবে। ইনশাল্লাহ আমি পার্ট 2 নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।